ঠিক তখনই তার কাঁধের ওপর দিয়ে এগিয়ে আসে একটা হাত। ব্যাঙের ছাতার মতো ফ্যাটফ্যাটে চামড়ার রং, বিকৃত লম্বা আঙুলে কালো কালো ধারালো নখ। আলতো করে লণ্ঠনের চিমনিটা তুলে নেয় সেই হাত। নমস্কার, গানগপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গানগপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন নির্বাণ রায়ের রচিত উঁকি। টেবিলের ওপর রাখা মস্ত লণ্ঠনের লালচে শিখাটা হঠাৎই কেঁপে ওঠে। ডাক্তারবাবু গমগমে গলায় বললেন, ওভাবে না, গোড়া থেকে বল। কবে থেকে ঘটনার সূত্রপাত, কি কি ঘটেছে সব খুলে বল। একটু জল খাবি নাকি? টেবিলে রাখা কাচের গ্লাসের ঢাকনা সরিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দেয় নীল। ভচ্চাস ডাক্তার চশমার ফাঁক দিয়ে দেখেন ছেলেটার দু চোখের কলি পুরু কালিচ্ছ, চোখ জোড়া কোটরে ঢুকে গিয়েছে, ঘন্টার হাতটা উঁচু হয়ে আছে। ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখে নীলি। দেয়াল ঘড়ির পাশে সেঁটে থাকা ঠলঠলে টিকটিকিটা একটা আঁশলা গিলেছে। এখনও তার ঠোঁটের কোণ দিয়ে একখানা কাঁটাওয়ালা ঠ্যাং বেরিয়ে রয়েছে। ঠ্যাংটা আবার হালকা হালকা নড়ছে। সেদিকে একবার আর চোখে দেখে নিয়ে নিচের ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ বসে থাকে নীলি। তারপর ফ্যাসফ্যাসে গলায় শুরু করে, ভট্টার জেঠু, আপনি তো জানেনই আমি অঙ্কে খুব কাঁচা। এবারের অ্যানুয়াল পরীক্ষা দিয়ে আমি সেটা বুঝে গেছি যে আমি পাশ করতে পারবো না। অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্রির জেগে আমি আর বাবা দুজনে মিলে অঙ্কগুলো সবকটা কষেছিলাম, কিন্তু পরীক্ষার দিন সেই অঙ্কগুলোই ভুল করে এসেছি। বাড়ি ফিরে বাবাকে বলেছিলাম অঙ্কগুলো খুব ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু আমি জানতাম রেজাল্ট বেরোনোর দিন বাবা আমার মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবে। কদিন বইপত্র ছুঁইনি, সারাদিন খেলেছি। মা চেঁচিয়ে উঠলেই বলতাম ক্লাস 10-এ উঠে সারা দিন রাত পড়ব। এখন কটা দিন খেলেনি। রেজাল্টের দিন চান টান করে ভাত খেয়ে স্কুলে গিয়ে যখন দেখছি রেজাল্টে আমি ফেল করেছি, তখন মাথায় বজ্রাঘাত। শুধু একটা সাবজেক্টে নয়, চারটে সাবজেক্টে ফেল করেছি। আঙুলের করগনে নীলি। অঙ্ক, ইংরেজি, ভৌত বিজ্ঞান আর ভূগোল। রেজাল্টে লাল কালি দিয়ে হেড স্যার বড় বড় করে লিখে দিয়েছিলেন, ওই কি যেন ওটাকে বলে, অনুত্তি অনুত্তি কি আর যেন বলে না, ওটাই আর কি। গম্ভীর গলায় ডাক্তারবাবু বললেন, আরে বাবা, ওটা অনুত্তীর্ণ। হ্যাঁ জেঠু, ওই অনুত্তীর্ণ। 188 রোল ভোম্বলও পাস করে গেছে, সেও আমাকে ভেঙচি কাটলো। আমি ঠিক করলাম আর বাড়ি ফিরবো না। এই রেজাল্ট নিয়ে ঘরে ঢুকলে বাবা জ্যান্ত পুঁতে ফেলবে। সারা দুপুর বিকেল দক্ষিণের মাঠে বসে রইলাম। বাগদিপাড়ার ছেলেগুলোর সঙ্গে খেললাম খানিকক্ষণ, পাওয়ার বলও খেললাম। তারা চলে যেতে ঘাসের ওপর শুয়ে শুয়ে অনেক ভাবনা চিন্তা করলাম। শেষে ঠিক করলাম যে কলকাতায় ফিরে যাব। মনসাতলা স্টেশনে কাল ভোর 5:14 লোকালটা ধরতে পারলেই বেলাবেলি কলকাতা স্টেশনে চলে যাব। কলকাতা স্টেশনে নেমে একটা বাস বদলাতে হয় শুধু। পকেটে 60 টাকা মাত্র ছিল, অসুবিধে হতো না। কলকাতায় আমার সেজো মাসির বাড়ি, 4বার গেছি, ঠিক চিনে চলে যেতে পারবো। তারপর কাজবাজ করে অনেক টাকা পয়সা কামিয়ে বাড়ি ফিরে আসবো। তখনও বাবা মারধর করবে না। মুশকিলটা হলো সেই রাত্রিটা কাটানো নিয়ে। শিমুলগাছা আর মনসাতলায় বাবাকে সবাই চেনে। সন্ধে নামবে আর খানিকক্ষণ বাদেই। সেই সকাল 10টায় বেরিয়েছি, এতক্ষণে বোধ হয় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কেউ যদি দেখে আমি স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করছি, হিড় হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গিয়ে ফেলবে। তখনই মাথায় একটা বুদ্ধি খেললো। আপনি তো জানেনই জেঠু যে দক্ষিণের জঙ্গলে অনেক পোড়া বাড়ি টাড়ি আছে। আমরা বন্ধুরা মিলে অনেকবার সেখানে ঢুকেছি। কখনো গেছিলাম খরগোশের বাচ্চা, কখনো বা পাখির ডিম খুঁজতে। বেশিরভাগই যেতুম অবশ্য লুকোচুরি খেলতে। যদিও নেকড়ে বা ভাল্লুকের ভয় খুব গভীরে কোনো দিনই ঢুকিনি, তাও ভাঙাচোরা বেশ কটা বাড়িঘর চোখে পড়েছে। জঙ্গলে ঢুকে খানিকটা গেলেই একটা বড় দিঘির পাড়ে একটা চওড়া দালানওয়ালা বাড়ি আছে।
সবাই বলে সেখানে নাকি নীলকর সাহেবেরা থাকতো। কটা ঘরও এখনো আস্ত আছে। কলেজের ছেলেরা মাঝে মধ্যেই সেখানে মাদুর পেতে তাস ঠাস খেলে। একবার আমাদের পাড়ার বিল্টুদার সঙ্গে গেছিলুম ওইখানে। জানতে পেরে বাবা মেরে তক্তা করে দিয়েছিল। ভাবলুম সেই বাড়িতেই আজ রাত্রিটা কাটিয়ে দেবো কোনো রকম ভাবে। সেখানে মোমবাতি, মাদুর, দেশলাই সবই পাওয়া যাবে বোধহয়। রমনায় নিলে লণ্ঠনের আলোয় ভস্তার ডাক্তারের বিশাল কালো ছায়ার মাথা কড়িকাঠ ছুঁয়েছে। স্যার আশুতোষের মতো পুরো গোঁফে আঙুল বোলাতে বোলাতে তিনি বলেন, তারপর কি যেন দেখতে পাও? শিউরে ওঠে নীলি। ঘরের আনাচে কানাচে ভীতু চোখে কি যেন খোঁজে। দেয়ালের কোণায় জমে থাকা অন্ধকার হাতটা এটা সাবধানী দৃষ্টি। ফিসফিসিয়ে বলে, তখন যে ভয় পেতুম না জেঠু, এখন পাই। স্থির দৃষ্টিতে ভট্টাচ ডাক্তার নীলের দিকে চেয়ে থাকেন। গোটা শিমুল গাছা নিস্তব্ধ, থমথম। সবাই যেন হঠাৎই কোনো মন্ত্র বলে ঘুমিয়ে পড়েছে। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ সূচের মতো কানের পর্দায় বিঁধতে থাকে। নীলে ফের শুরু করে, ছাদময় যত রাজ্যের শুকনো পাতা, ডাল আর পাখির নোংরা। হাওয়া দিচ্ছে বেশ। এই প্রথম রাতের জঙ্গল দেখলাম আমি। দিঘির জলে ঠিকরে পড়েছে পূর্ণিমার আলো। কি যে ভালো লাগছে জেঠু, কিছুক্ষণের জন্য যেন ভুলে গেছিলাম যে আমি আর বাড়ি ফিরবো না। ছাদ পেরিয়েই সেই ঘর। হাওয়ার দমকে বাতিটা নিভে গেছিল, কিন্তু চাঁদের আলোয় কোনো অসুবিধা হলো না। আমি সেই ঘরে ঢুকলাম। কেন যে ঢুকলাম? কেঁপে ওঠে ছেলেটা। ভট্টাচ ডাক্তার বললেন, কেন, কিছু দেখেছিলে নাকি? না জেঠু, তখনও কিছু দেখিনি। ফাঁকা ঘর, সাদা কালো ছোপ ছোপ পাথরের মেঝে, একদিকে দরজা আর 3 দিকে 3টে বড় বড় জানালা। ঘরের মাঝখানে শুধু একটা খাট, বিশাল খাট, যেমন সেই সিরিয়ালে দেখায়। কি যেন বলে, ও হ্যাঁ, পালঙ্ক। কোণের দিকে একটা বড় কাঠের আলমারি। পাল্লার হাতলটা টেনে দেখলাম খুব শক্ত করে আঁটা। চোর ডাকাতে নজর এড়িয়ে এতদিন কিভাবে আছে সেটা বুঝতে পারলাম না। দক্ষিণের জানালাটা খোলা, হু হু করে হাওয়া দিচ্ছে। আবছা চাঁদের আলোয় এসে পড়েছে খানিকটা। খাটের একটা পুরনো ছেঁড়া তোশক ছিল, তার উপরেই মাদুরটা পাতলাম। জানালার গড়াত ধরে দাঁড়াতে খুব কান্না পেল জেঠু। মায়ের কথা খুব মনে পড়ল, বোনের কথাও। আমি যে ঠিক করছি তা আর বাড়ি ফিরবো না, এমনকি বাবার কথাও মনে হতে গলার কাছটা খুব ব্যথা ব্যথা করে উঠল। মনে হলো বাড়ি ফিরে যাই, একটু না হয় মারই খাবো। ও আমার অভ্যেস আছে মার খাওয়ার। কলকাতা যাওয়ার ইচ্ছেটা যেন হঠাৎই উবে গেল। মনটা ধীরে ধীরে নরম হতেই অন্য একটা ভয় বুকে চেপে বসতে শুরু করলো। এই বাড়িতে গোটা রাত একা থাকতে হবে। গলাটা শুকিয়ে এলো, অন্ধকারটা আরও জাঁকিয়ে বসলো। জানালার বাইরে গাছপালাগুলো যেন অন্ধকারে ড্যাবডেবিয়ে চেয়ে আছে আমারই দিকে। জন্তু জানোয়ারের ডাক শুরু হতেই ভেতরে ভেতরে কেঁপে কেঁপে উঠলাম, দরদরিয়ে ঘামছিলাম। এখন একা একা জঙ্গল ভেঙে বেরোতেও পারবো না, খুবই বিপজ্জনক। অন্ধকারে শিয়ালের গর্তে পড়ে যদি ঠ্যাং ভাঙে, হয় ঠ্যাং ভাঙবে, না হয় বুনো কুকুরের দল ছিঁড়ে খাবে। যেভাবেই হোক আজকে রাতটা এই বাড়িতে থাকতেই হবে। ভোরের আলো ফুটলেই সিধে বাড়ি। তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করে ছিটকিনি আটকে দিলাম। মেঝেতে মোমবাতি জ্বালিয়ে রেখে খাটের উপর উঠে বসলাম। বুকটা ঢিপ ঢিপ করছিল। বাইরে হাওয়ার সনসনানি আওয়াজ, শিয়ালের ডাক, বুনো কুকুরের ডাক সবই কান খাড়া করে শুনতে লাগলাম। শুনতে শুনতে কখন যে ঘুমে ঢলে পড়েছি মনে নেই। তাহলে এক ঘুমে কি সকাল? তাহলে তো হয়ে যেত জেঠু। কখন যেন ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘুমের ঘোরে খুট করে একটা শব্দ শুনতে পেলাম। অন্ধকার ঘুটঘুট করছে ঘর।
খানিকক্ষণ বুঝে উঠতে পারলাম না যে আমি কোথায় আছি। তারপর একটু একটু করে সবটা মনে পড়ল। তারপর মনে পড়তেই ধর্মড়িয়ে উঠে বসলাম। মোমবাতিটা নিভে গেছে। চারপাশ থমথম করছে। কোনো শব্দ নেই। পকেটে একটা ছোট্ট টর্চ ছিল। সেটা জ্বালিয়ে চারপাশে ঘোরালাম। মেঝেতে আধপোড়া মোমবাতিটা চোখে পড়ল। টর্চের আলো ঘরের কোণে পৌঁছাতেই বুঝতে পারলাম শব্দটা কোথা থেকে এসেছে। দেখলাম কোণের সেই আলমারির দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। টর্চের আলো ফেললাম, কিন্তু ভেতর অবধি দেখতে পারলাম না। হাওয়ার চাপে তারতম্য হলে পুরনো কলকব্জা কখনো কখনো নিজের থেকে এদিক ওদিক হয়। কিন্তু না জেঠু, ওই আলমারির পাল্লা নিজের থেকে ফাঁকা হয়নি। কেউ খুলেছে, বাইরের থেকে না, কেউ ভেতর থেকে খুলেছে। আমার মনে হলো ওই ফাঁকা দিয়ে কেউ আমাকে দেখছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। খানিকক্ষণ কাঠ হয়ে বসেছিলাম, তারপর খাট থেকে নামলাম। আমাকে যেন ভূতে পেয়েছিল জেঠু। আমার পা জোড়া আমাকে চালিয়ে নিয়ে গেল সেই আলমারির দিকে। হাতের মুঠোয় তখনও ধরা ছিল আমার টর্চ। বুকে ধুকপুকুনিটা আরও জোরালো হয়ে উঠল। আলমারির ঠিক সামনে এসে দাঁড়াতে একটা পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ইঁদুর পচলে যেমন গন্ধ বেরায়, ঠিক সেই রকম। স্পষ্ট শুনতে পেলাম আলমারির ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ আসছে। কেউ যেন অতি কষ্টে হাসি চেপে রাখার চেষ্টা করছে। হাত কাঁপছিল, তাও একটা হাতল ধরে টান দিলাম। ফাঁকাটা আর একটু চওড়া হলো। টর্চের আলোয় যা দেখলাম। কি দেখলি? আলমারির ভেতরে একটা লোক। লোকটা অনেক লম্বা, আলমারিতে আটছে না পুরোটা, কোনো রকমে তার মধ্যে সিঁধিয়ে আছে। আমার টর্চের আলোটা সরাসরি তার মুখে পড়ল। অমন মুখ কোনোদিনও দেখিনি। ব্যাঙের ছাতার মতো ফ্যাট ফ্যাটে সাদা চামড়া, নাকের জায়গায় দুটো ফুটো কেবল, হাসিটা চওড়া, এই কান থেকে ওই কান অবধি। কেউ যেন জোর করে চামড়াটা কেটে ঠোঁট বানিয়েছে। দাঁতগুলো কেমন একটা হলদেটে, আর চোখ দুটো। আর চোখ দুটো কি? ফ্যাট ফ্যাটে সাদা, পুরোটা সাদা। আরও 2 গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হয়ে নিল। ভচ্চাস ডাক্তার মাথা নিচু করে একটা খাতা নিয়ে কী যেন লিখছিলেন। ফাউন্টেন পেনটা নামিয়ে রেখে নীলের দিকে চেয়ে জিজ্ঞেস করেন, সেখান থেকে বাড়ি ফেরার কথা নাকি তোর মনে নেই? তোর বাবা বলছিলেন। এপাশ ওপাশ ঘাড় নাড়ে নিল। ওই লোকটাকে দেখার পর জোর চিৎকার করে উঠেছিলাম, মনে আছে। টর্চটাও হাত থেকে পড়ে গেছিল। কোনো মতে দরজার ছিটকানি খুলে ছাদ পেরিয়ে ছুটতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। জঙ্গল থেকে কীভাবে বেরালাম, বাড়ি বা কীভাবে পৌঁছালাম, কিছুই মনে নেই। সব অন্ধকার। ভচ্চাস ডাক্তার একবার বলে ফের খাতায় কী যেন একটা লিখে নিলেন। নীলের বাবা তাকে বলেছে ছেলেটা নাকি মাঝরাতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দক্ষিণের মাঠে মাঝ বরাবর দৌড়চ্ছিল। ছোটগড় থানার 2জন কনস্টেবল বাইক নিয়ে টহল দিচ্ছিল। তারাই ছেলেটাকে ধরে। দুদিন জ্ঞান ছিল না নীলের, ভুল বকছিল। দেখছে দেখছে দেখছে, ওই 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 ফাঁক দিয়ে দেখছে। দেখো দেখো দেখো, ওই ফাঁক দিয়ে দেখছে। তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? দেখো দেখো, ওই তো ওই তো ওই ফাঁক দিয়ে দেখছে তো। আমি দেখতে পাচ্ছি, ওই তো। তোমরা দেখতে পাচ্ছ না? বলো বলো, তোমরা দেখতে পাচ্ছ না? ভচ্চাস ডাক্তার গম্ভীরভাবে নীলেকে বললেন, এ তো প্রায় 6 মাস আগের ঘটনা। এরপরে কি হয়েছিল? নীলের ঠোঁটজোড়া কেঁপে ওঠে। অস্ফুটে সে বলে, তারপর কোনো কিছুই হয়নি জেঠু। রেজাল্ট দেখিয়ে বাবা আমাকে মারেও নি। এমনকি কয়েক মাস বাদে আমি সুস্থ হয়ে উঠি। সবাই বলে নাকি আমি নাকি অন্ধকার থেকে খুব জোর ভয় পেয়ে গেছিলাম। তারপর অনেকেই গিয়ে ওই বাড়িতে ঢু মেরে আসে। এমনকি আমার বাবাও গিয়েছিল। ছাদের ওপর নাকি কোনো ঘর নেই। ছাদে ওঠার সিঁড়িটাও অর্ধেক ধসে গেছে। সবাইকে বললাম, কিন্তু কেউ মানলো না। ক্লাস 9-এ আবার ভর্তি হলাম। স্কুল যাওয়া শুরু করলাম। কিছুই ভালো লাগে না জেঠু। ক্লাসরুমে লাস্ট বেঞ্চে একা একা চুপচাপ বসে থাকি।
কারোর সাথে মিশি না। সবাই বলে আমি নাকি খুব শান্ত হয়ে গেছি। আসলে জেঠু আমি শান্ত হইনি, আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম। সেই রাত্রির কথা মনে পড়লেই খুব বড় ভয় লাগে। আলমারির সেই ফাঁক, সেই হাসির শব্দ, সেই চোখ, সেই পচা দুর্গন্ধ ওটাও ভুলতে পারছি না জেঠু। আমার শুধু মনে হয় কেউ যেন আমাকে দেখছে। অন্ধকার খাটের তলায় ঝোপঝাড় ডোবার জল, এর পাশে কেউ যেন ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। ভট্টাচ ডাক্তার বিড়বিড় করে বললেন, পিটিএসডি। হ্যাঁ জেঠু। কিছু না, তুই বল। তারপর জেঠু একদিন সে এলো। আমি জানতাম সে আসবে, সেটাই সত্যি হলো। লাস্ট পিরিয়ড, বকুলবাবু ইতিহাস পড়াচ্ছে। আমি জানালা দিয়ে বাইরে চেয়েছিলাম। আমাদের ক্লাসরুমে খুব একটা বেশি আলো নেই, তার ওপর মেঘলা দিন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালার বাইরে যদ্দূর চোখ যায় সবুজ পাটের ক্ষেত, তার মধ্যে বড় বড় গাছ। কেউ কোথাও নেই। মাঝে মধ্যে কালো মেঘের পেট চিরে নীলচে বিদ্যুতের ছুরি চালাচ্ছে। ঠিক তখনই আমি তাকে দেখলাম। হাত দশেক দূরে বড় সবেদা গাছ, ভেজা গুড়ির আড়াল থেকে সে আমার দিকে চেয়ে আছে। তার দুটো চোখ ফ্যাটে সাদা, মনি নেই। তার মুখের সেই অদ্ভুত হাসি। আমার গলা বুঝে এলো, হাত পা অবশ হয়ে এলো। কতক্ষণ যে ওভাবে বসেছিলাম জানি না, কখন যে ঘন্টা পড়ে গেছে তাও জানি না। একটা ছেলে আমাকে ঝাঁকুনি দিতেই তবেই ঘোর কাটলো। দেখি সবাই হুড়মুড় করে ক্লাস থেকে বেরোচ্ছে। জানালার বাইরে চোখ দিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সে নেই, সবেদা গাছের গোড়াতে নেই, গোটা পাট খেতে কোথাও নেই। সেই শুরু হলো জেঠু। শুরু মানে? তারপরেও দেখেছিস? অনেকবার, অনেকবার। দূর থেকে সে আমাকে দেখে যেত। নাকে হালকা একটা পচা গন্ধ এলেই আমি চমকে তাকাতাম, বুঝতাম সে এসেছে। কখনো বিকেলবেলা মাঠে ফুটবল খেলতে খেলতে বুঝতে পারতাম সে এসেছে। আমি থমকে দাঁড়াতাম, দেখতাম দূরের ভাঙা মাইলস্টোনের পাশে গুড়ি মেরে সে বসে আছে। কত দূর থেকে তার ভয়ানক সেই হাসি স্পষ্ট দেখতে পেতাম জেঠু। ভর দুপুরে পুকুরে চান করতে গিয়েও তাকে দেখেছি। ঘাট থেকে খানিকটা দূরে তার মাথা ভেসে আছে জলের ওপর, ফ্যাটে সাদা চোখ, আমাকে আগাগোড়া দেখে চলেছে। জলে আমি ভয়ে নামতে পারতাম না, যদি ঠ্যাং ধরে টেনে নেয় সেই ভয়ে। বাড়িতে বলেছিস? বলেছিলাম অনেকবার, কেউ শোনেনি আমার কথা। বলে আমি নাকি পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য নতুন নতুন ফন্দি আঁটছি। তারপর সে যখন এগিয়ে আসতে শুরু করলো তখনও বলেছিলাম, কেউ বিশ্বাস করেনি। এগিয়ে আসতে শুরু করলো মানে? আগে তো সে আমাকে দূর থেকে দেখা দিত, সেই পচা গন্ধটা শুধু পেতাম। তারপর বেশ অনেক দিন তাকে দেখিনি। দেখতে না পেয়ে আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলুম। ভেবেছিলাম আপদ বুঝি বিদায় হয়েছে, কিন্তু কয়েকদিন ধরে গন্ধটা আবার জোরালো হয়ে উঠেছে। সে আরো কাছে এসে পড়েছে, অনেক কাছে। ভট্টাচ ডাক্তার ভ্রুকুটি করলেন, নীলে বলে চললেন, একদিন সন্ধেবেলায় পড়তে বসেছি। মা রান্নাঘরে রুটি বানাচ্ছে, আমি দুলে দুলে পড়া মুখস্থ করছিলাম। ঘরের দরজা ভেজানো ছিল। হঠাৎ একটা বোটকা গন্ধ পেলাম। সেই বোটকা গন্ধ আমার খুব চেনা। থমকে গেলাম। ঘরের দরজাটা হঠাৎই দেখলাম হালকা ফাঁক হয়ে গেল। তার ভেতর থেকে সেই হাসির শব্দ, যেন মনে হচ্ছে আমাকে ভয় পাইয়ে খুব মজা পেয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। তবুও ডাকলাম, মা, ও মা, মা। কোনো সাড়া নেই। রুটি বেলার শব্দটুকু কানে আসছে না।
মায়ের কোনো বিপদ হলো না তো? হাতের কাছে কিছু না পেয়ে কাঠের স্কেলটা তুলে নিয়ে এগিয়ে গেলাম দরজার দিকে। বুকটা ঢিপ ঢিপ করছে। দরজা ওপাশে ঘর ঘরে গলায় চাপা হাসির শব্দ। এক লাথিতে হাট করে খুলে দিলাম দরজা। একটা বোটকা গন্ধের দমকা হাওয়ায় এসে লাগলো আমার নাকে। কেউ নেই, কেউ কোথাও নেই। আবার মাকে হাঁক পারলাম, মা, ও মা, মা। বাইরের কলতলা থেকে মায়ের স্বর ভেসে এলো। আমি হাঁপ ছেড়ে বললাম, না না ঠিক আছে। দরজা ফের ভেজিয়ে দিলাম। এগিয়ে গেলাম পড়ার টেবিলের দিকে। চেয়ার টেনে নিয়ে টেবিলের দিকে যেতেই ঠিক তখনই ঠিক কি হলো শুনি? তাকে দেখলাম জেঠু আমার পড়ার টেবিলের তলায় গুড়ি মেরে বসে আছে, যেন লুকোচুরি খেলছে আমার সাথে। কদাকার হাত দুটো বিরাট মুখটাকে চেপে ধরে হাসছে। ফ্যাট ফ্যাটে চোখ জোড়া সরাসরি আমার চোখে। আমার দম আটকে এলো। ছুটে বেরোলাম ঘর থেকে। উঠোনে লুটিয়ে পড়লাম সরাসরি। পরে শুনলাম সেই রাতে আমার নাকি খুব জ্বর এসেছিল, মুখ দিয়ে গ্যাজলে উঠছিল। হ্যালুসিনেশন। হ্যাঁ কি জেঠু? না কিছু না, তুই কন্টিনিউ কর। আর কি জেঠু, তারপর থেকে সে আর আমার পিছু ছাড়ছে না। একা থাকতে পারি না মোটে। মায়ের আঁচল ধরে ঘোরাফেরা করি। সবাই ভাবে আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। একা থাকতেই পারি না। পর্দার আড়াল থেকে উকি মারে। জল গড়াতে গিয়ে কুজোর পেছন থেকে চাপা হাসি শব্দ শুনতে পাই। খাওয়ার জলে পচা দুর্গন্ধ। একা বাথরুমে যেতে ভয় লাগে। চৌবাচ্চার জলে বুড়বুড়ি কাটে সে। মগে করে জল তুলতে গেলেই হাত চেপে ধরে। রাত্রিরে দুটো চোখের পাতা এক করতে পারি না। ঘুম এলেই চাপা হাসির গড়গড়ানি শব্দ। চোখ খুলতেই বিছানার তলা থেকে বীভৎস উঁকি মারে। আর আর কি যেন। আর কি করে সে? কদিন হলো বড্ড জ্বালাতন করছে। খামচাচ্ছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে। সে কি? আর কি করছে সে? একটু আনমনা হলেই চামড়ায় নখ বসাচ্ছে। সেদিন না ঘুমানোর অনেক চেষ্টা করলাম, করেও কোনো লাভ হলো না। সেই একসময় ঢুলে পড়লাম। হঠাৎ প্রচণ্ড যন্ত্রণায় দেখি বাঁ পায়ের ডিম থেকে অনেকটা মাংস খুবলে নিয়েছে। আপনি দেখবেন জেঠু? দাঁড়িয়ে ওঠেনি, বাঁ পাটা তুলে ধরে আলোতে। ভচ্চাস ডাক্তার দেখেন ছেলেটার বাঁ পায়ে বড় একটা ব্যান্ডেজ জড়ানো। এবার পেছন ফিরে নিলে গেঞ্জিটা তুলে নিজের পিঠ দেখা। লণ্ঠনের আলোয় বড় বড় মুখের আঁচড়ের দাগ স্পষ্ট। কয়েকটা ক্ষত বেশ গভীর। ছেলেটা মিথ্যে বলছে না। এই ক্ষতটা সে নিজে করতে পারবে না, অলৌকিকে তার বিশ্বাস নেই। তবে তিনি নিশ্চিত কেউ না কেউ তো অত্যাচার করছে ছেলেটার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বললেন, তুই একটু বস, তোর বাবাকে ডেকে পাঠাই। একটু কথা আছে। তোকে নিয়ে কলকাতায় যেতে হবে। এ চিকিৎসা এখানে হবে না। নীলের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। কোথায় যাচ্ছেন জেঠু? আমাকে একা রেখে যাবেন না, ও আমাকে মেরে ফেলবে। ও জেঠু, কোথায় যাচ্ছেন জেঠু? আমাকে মেরে ফেলবে জেঠু। ভচ্চাস ডাক্তার সগম্ভীর ভঙ্গিতে ধমক দিয়ে বললেন, কিচ্ছু হবে না তোর। আমার বাড়িতে তুই সেফ। চুপচাপ বস, আমি নিচে যাচ্ছি। তোর বাবাকে খবর পাঠিয়েই এক্ষুনি আসছি। অনেক কথা আছে। দরজার হুড়কো দিয়ে যাচ্ছি, কোনো ভয় নেই তোর। নীলে মরিয়ে হয়ে ছুটে গেল। না জেঠু, না না, আমায় ছেড়ে যাবেন না জেঠু। ও মেরে ফেলবে জেঠু। না না জেঠু, যাবেন না প্লিজ। বাইরে থেকে ভারী হুড়কোটা না শব্দ কানে আসে। পাথরে মুক্তির মতো দাঁড়িয়ে থাকে নীলি। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ তার হৃৎপিণ্ডের ধুকপুকুনির সঙ্গে পাল্লা দেয়। এক পা করে পিছিয়ে আসে সে। তার আতঙ্ক ভরা দৃষ্টি ঘরে নাড়াচে কানাচে কাকে যেন খুঁজে বেড়ায়। কপালে ফুটে ওঠে ঘামের ফোঁটা। দেয়ালের টিকটিকিটা আর নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। চেয়ারে ফিরে আসে নীলি। দুপা ওপরে তুলে জড়সড় হয়ে বসে। ঘরের বাতাস ভারী হচ্ছে। একটা ইঁদুর পচা বোঁকা গন্ধ তার পা বেয়ে সরসরিয়ে উঠতে শুরু করেছে। খসখসে গলায় একটা চাপা হাসির শব্দ ভেসে আসে।
চমকে তাকায়নি। তার ঠিক উল্টো দিকে দেয়াল আলমারির পাল্লা ঈষৎ ফাঁক করা, ভিতরে বোয়াল মাছের হাড়ের মতো অন্ধকার। বিস্ফারিত চোখে সেদিকে চেয়ে দেখে নীল। ঠিক তখনই তার কাঁধের উপর দিয়ে এগিয়ে আসে একটা হাত, ব্যাঙের ছাতার মতো ফ্যাটফ্যাটে চামড়ার রং, বিকৃত লম্বাটে আঙুলে কালো কালো ধারালো নখ। আলতো করে লণ্ঠনের চিমনিটা তুলে নেয় সেই হাত। নীলে জমে বরফ, পাখাঁডে আলটো পরচপে আর চোখে নীলে চেয়ে দেখে কালচে ঠোঁট আর হলদে নাটের শাড়ি। চওড়া হয় তার পুরো হাসি। এক ফুয়ে টপ করে নিভে যায় লণ্ঠনের শিখা। অন্ধকারে শোনা যায় নীলের অস্ফুট আর্তনাদ, খসখসে গলায় কে যেন প্রাণ পুনে হাসি চাপার চেষ্টা করে। এখনকার মতো গান গপ্প ক্যাফের সময় শেষ। পরের সপ্তাহে আমরা হাজির হব নতুন কিছু গল্প নিয়ে, আর চেষ্টা করব মাঝে মাঝেই গানের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, and till then like, subscribe our channel গান গপ্প